সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা লক্ষ্মীর ঘট বসিয়ে গোপাল সেবা দিয়ে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা হচ্ছে আজকে রান্না ভাত, আর ভাতের সাথে রয়েছে করলার শুক্তোর ঝোল, আর হচ্ছে থাকবে হচ্ছে শাকের ঝোল। এই দুটো দিয়ে আজকে সকালকার আর কি খাওয়া দাওয়া হবে। আমার জন্য আমি আলাদা করে ডালিয়া করে নেব। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো, তারপর দুপুরে রান্নাবান্নাও হবে। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটা সময় ছিল যখন রান্নার রও পারতাম না, মায়ের কাছে খুব বকা খেতাম। একবার মনে আছে, মা অসুস্থ, হসপিটালে ভর্তি, মাছের ঝোল করেছিলাম, জিরে বাটাও দিয়েছি, ভাজা জিরেও গুঁড়ো করে দিয়েছি, তেজপাতাও বেটে দিয়ে ফেলেছিলাম। তখন আমি অনেকটাই ছোট, তো এরকমটা ছিল, রান্নার কিছুই পারতাম না। মা অনেক বকা দিত, এমন বলতো, শ্বশুরবাড়ি আজ তোকে নিয়ে গেলে কালই ফেরত দিয়ে যাবে, এখনও রান্না শিখলি না। এরকম করে অনেক বকাবকি খেয়েছি। কিন্তু আমি মাকে বলতাম, একদিন দেখবে আমার হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করবে, তখন তোমারও ভালো লাগবে। সত্যি আজ সেই দিনটা এসেছে, যখন কিনা পুরো রান্নাঘরটা নিজে হাতেই সামলাতে শিখে গেছি। শুধু আমাদের বাড়ি 3 জন বলে বলছি না, আমার বাড়ির মেম্বার্স 3 জন হলো আমি একসাথে অনেক লোকের রান্না করতে শিখে গেছি। পিঠে পায়েস থেকে শুরু করে সমস্ত কিছু রান্নাবান্না নিজে একা হাতে কেটে বেটে সবটাই পারি। আর সবটাই পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। একটা সময়ের পর মেয়েরা নিজে থেকেই কিন্তু সব কিছু শিখে যায়। তাই আজ নিজের জন্য আমি অহংকার করছি না, আজ নিজেকে দেখে নিজেরই ভালো লাগবে যে সত্যিই তো কিছু পারতাম না। এখন যখন কেউ আমার হাতে রান্না খেয়ে প্রশংসা করে, সবাই যখন খুব নাম করে যে না, ওর হাতে রান্না খুব ভালো, ওর বউয়ের রান্না খুব ভালো, এরকমটা করে যখন সবাই বলে, সত্যি তখন খুব ভালো লাগে। তখন মনে হয় হ্যাঁ, আমি পেরেছি। মা যে বকাগুলো দিত, আজকে সেই মায়ের বকার জন্য হয়তো আমি শিখেছি। তারপরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে রান্নাবান্নাটা একটু একটু করে শিখতে আর বিয়ের পরে এসে তারপরের থেকে তো ব্যাস শিখেই গেলাম। আগে থেকেই মোটামুটি জানতাম আমি, আর জাস্ট একটা বেসিক আইডিয়া ছিল আমার। কিন্তু বাড়িতে কখনো ঘরোয়া রান্না করতে হয়নি, হঠাৎ কখনো শখ হলে করতাম, নয়তো মাই করতো। আর তারপরে যখন আর কি রান্না আস্তে আস্তে শেখা শুরু করি, তখন বিরিয়ানি, ম্যাগি, যেগুলো ভালো লাগার আমার খাবার দাবার ছিল, সেগুলো করতাম। ওই করতে করতে শিখি। আর তারপরে বিয়ের পরে আসার পরে আজ এটা কাল সেটা করতে করতে বলতে পারো এখন অনেকটাই পাকা রাঁধুনি হয়ে এসেছি। জানি জীবনে শেখার এখনও অনেকটা বাকি আছে, এখনও কিছুই না। কিন্তু এতদিনে যেটুকু শিখেছি সেটুকু আমার মায়ের থেকে, শাশুড়ি মায়ের থেকে, তারপরে তো বাকিরা অনেকেই বড়রা রয়েছে। আর আস্তে আস্তে নিজেও এটা ওটা করে করে চেষ্টা করতে করতে শিখে গেছি। রান্না মোটামুটি জানলেও আমি কিন্তু ভাত রান্না করতে জানতাম না, আমি ভাত নামাতে জানতাম না। ভাতের যে মার ফেলে সেটা আমি করতে পারতাম না। হাঁড়ি উপর দেওয়া তো দূরে থাক, করতেই পারতাম না। তার কারণ মা আর বাকি সব কাজ শেখালো, আমাকে এই কাজটা শেখাতো না। কেন? মা সবসময় ভাবতো হাতে মার পড়ে যাবে, ভাত ফেলে দেব, আমার একটা কিছু হয়ে যাবে। মা এটা খুব ভয় পেত, তো কোনো দিনও আমাকে এটা মা করতে দিত না। বিয়ের আগ অবধি মা যখন যেখানে গেছে না কেন, ভাতটা করে দিয়ে যেত আমাকে ভাত রান্না করতে দিত না। যখন আমার বিয়ের 3 মাস, তখন তো আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়ে। আর তখন তো শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে, আর তখন এখানে তো থাকতো না, তোমরা আগে যারা আমাকে দেখেছো তারা তো জানোই, আলাদা করে বলছি না। তো সেই সময়টা আমার একা সংসার সামলাতে হয়েছিল। তখন আমি ভাত করতে গেলে ভাতের হাঁড়ি ফেলে দিতাম, হাতে পুরো মার পড়ে হাত পুড়ে যেত। বাড়িতে তো আর কেউ
নেই, আমার তখন একার উপরে সংসার, খুব কষ্ট হতো সেই সময়টা। তারপরে কিন্তু আস্তে আস্তে শিখে যাই। আসলে তোমার যদি কোনো কাজের উপরে একটু ইচ্ছা আগ্রহ থাকে না, তাহলে সময়ের সাথে সাথে কিন্তু চেষ্টা করতে করতেই শেখা যায়। তখন থেকে এখন আস্তে আস্তে করে শিখে গেছি। এখন যত বড়ই হাঁড়ি হোক না কেন নামাতে পারি, আগের মতো আর ভয় হয় না, আর মারও ফেলে দেই না। তো সেটাই, ইচ্ছে আর আগ্রহ থাকাটাই কিন্তু সব থেকে বড়। সেটা থাকলে সব পারা যায়। কাজ না জানাটা কোনো খারাপ কিছু নয়। তোমার ইচ্ছে থাকলেই তুমি কিন্তু কাজ শিখতে পারবে, সময়ের সাথে সাথে চেষ্টা করতে করতে। যাই হোক, অনেক বকবক করে নিলাম। এখন দুপুরবেলা রান্না বসাতে এসেছি। আজকে রান্না করব মাটন, আর সকালবেলায় শুক্তোর ঝোল, শাকের ঝোল আর আমার জন্য ডালিয়া করেছিলাম। তা দিয়ে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না বসালাম। আজ হচ্ছে মাটন করব। তোমরা তো জানোই মাংস হলে আর কিছু ভালো লাগে না, তো আজকে সেই জন্য আর বেশি পদ করব না, মাটন করব। আজকের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর চিনি ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে তারপরে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের দেখবে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেতে কিন্তু বেশ একটু সময় লাগে। তাই জন্য খুব ভালোভাবে যে কোনো মশলায়, মানে যে কোনো রান্নায় রসুন ব্যবহার হলে রসুনটা খুব ভালোভাবে ভাজতে হয়। তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে বাকি মশলাগুলো দিলে তখন ভালো হয়। তো দেখো, ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে পুরো, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে এর মধ্যে আমি আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। জিরেটা খুব সামান্য দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে নেব। মাটন রান্না করলে প্রেশার কুকারে দিলে একদম সুন্দর সফট হয়, মাটনটা ভালো লাগে। কিছু কিছু একদম মাটন থাকে কড়াইতে কষাতে কষাতেও গলে যায়, কিন্তু বেশিরভাগ মাটনই একটু প্রেশার কুকারে না দিলে কিন্তু ভালো লাগে না। তা আমি এই যে দিয়ে নিয়েছি, এই মশলাপাতি সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবারে ধীরে সুস্থে কষাচ্ছি। এই মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাংস, আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে নেব। আর পরিমাণ মতন তো নুন, হলুদ এগুলো তো দিতেই হবে, এগুলো ঠিকঠাক করে পরে টেস্ট করে দিয়ে দেব। তাহলে চলো মাটনটা তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর মাটনের মধ্যে গোটা রসুন কার কার ভালো লাগে বলো? আমাদের বাড়িতে প্রায় সকলেই পছন্দ করে। এই যে মাটনটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। কষাতে কষাতে যখন কালারটা একদম ডিপ হয়ে আসবে, একটু অন্যরকম কালার হয়ে আসবে, সেই কালারটা দেখলেই কিন্তু মাটনের প্রতি ভীষণ লোভ হয়। তো সেরকমটা হয়ে এলেই তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে নেব। যখন এরকম কিছু রান্না করি যেটা কিনা আমার বাড়ির লোক পছন্দ করে, মানে আমার বাপের বাড়ির দিকের কথা বলছি, মা, ভাই, পাপা পছন্দ করে, তখন না মনটা খুব করে, ইস একটু যদি কাছে থাকতো তাহলে আজকে পাঠাতাম। আজও সেরকম মনে হচ্ছিল যে একটু বাড়ি যদি কাছে হতো তাহলে পাপার জন্য আর ভাইয়ের জন্য পাঠিয়ে দিতাম। আমার মা তো জানোই এখন পুরোপুরি ভেজ খায়, তো ভাইয়ের জন্য আর পাপার জন্য মনে হচ্ছিলো। এই যে কালারটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো সেরকমটাই মনে হয়, এটা ওটা বানালে মনে হয় বাড়ি কাছে থাকলে দিয়ে আসতাম। তা আর কি করা যাবে, দিয়ে তো আসা যাবে না বলো এত দূরে। তা নিজেই রান্না করে খাই, যখন বাড়িতে যাব রান্না করে খাওয়াবো। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে, মাংস প্রায় কষানো হয়েই এসছে। তো আলুগুলো দিয়ে নিলাম, আলুগুলো দিয়ে ভালো মতন একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। আর আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, যেহেতু তোমাদের দাদাভাই একটু ঝালটা বেশি খায়, তো ওই জন্য ওইভাবে দিয়ে নিলাম যাতে একটু ডলে খেতে পারে। ব্যাস এখন প্রেশারে সিটি দিয়ে নেবো, ব্যাস মাংস আমার রেডি।
রান্নাঘরের সব বাসনপত্র মেজে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরে এলাম হচ্ছে ঘরে। আজ হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলাম, তো সেটাই আর কি সকালবেলা তুলে রাখা হয়েছিল কিন্তু আর পাতা হয়নি, তো এখন এলাম পাততে। আর হচ্ছে পিলো কভারগুলো চেঞ্জ করব, তো সেটা এখন খুলে নিয়ে বিছানাটা গুছাচ্ছি। আর শীতের দিনে কিন্তু সবথেকে একটা বিরক্তি কাজ এই লেপ কম্বল কাঁথা এগুলো ভাঁজ করা, আবার মানে সকাল হলে এগুলোকে ভাঁজ করে রাখা, রাত হলে এলোমেলো করা, মানে ভীষণ বিরক্ত লাগে আমার এই কাজটা, কিন্তু করতেই হবে। যদিও বা এবার লেপ বের করতে হয়নি, কারণ শীত তো সেরকম নেই জানোই, তো সেই জন্য লেপ বের করতে হয়নি। আর লেপ বের করলে আমার আরও কষ্ট হয়ে যায়। তো বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে, আর ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো তারপরে সবাই খাবে বললো, তো আমি খেতে দিতে এলাম, তাই আমিও খেয়ে নিচ্ছি এখন। আর সত্যি মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে মাংসটা। তো ওইভাবে তোমরা মাংস বানিয়ে দেখো বাড়িতে, কম বেশি সবাই এরকমই ভাবেই করে, আমি সেরকম কিছু কিন্তু আলাদা করিনি। তো বেশ ভালো হয়েছিল মাংসটা। এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর একটু আরও ঘর দোয়ার মানে এখনও পুরোটা গোছানো হয়নি, তো সেটাই এখন গোছাবো, ধুলোবালিগুলো একটু ঝাড়বো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এলাম হচ্ছে ঘরে, আর ঘরটাকে তখন অর্ধেক গুছিয়ে খেতে দিতে গেছিলাম। তো খেতে দিলাম, ভাবলাম আমিও খেয়ে নিই। সবাই মিলে একসাথে খেলে আর কি আমার খাওয়াটা ভালো, একা খেতে ভালো লাগে না আমার। তো সবাই মিলে একসাথে খেলাম, খেয়ে নিয়ে আসলাম। আর ঘরে যে টুকটাক আর একটু গোছানো ছিল সেগুলোকে গোছালাম। এখন ঘরটা পুরোপুরি ঠিকঠাক মনে হচ্ছে। যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় সেদিন ঘরটা মনে হয় কি, মানে ধোয়া বিছানার চাদর যেদিন পাকা হয় সেদিন একটু বেশি পরিষ্কার পরিষ্কার মনে হয় একদম। এই যে আজকে এটা পেতেছি জন্য মনে হচ্ছে কি একদম পরিষ্কার, বেশি ঘরটাকে ঝকঝকে মনে হচ্ছে। আর হোয়াইট বেডশিট আমার ভীষণই পছন্দ, খুবই ভালো লাগে। তো এটাও বিয়েতে পাওয়া বেডশিটগুলো এখনও ইউজ করছি, আরও অনেক দিন যাবে। ওই বেডশিটগুলো এখন মানে আমাকে আর কিনতে হয়নি, ওগুলো ইউজ করে যাচ্ছে। আর হোয়াইট বেডশিট দারুণ লাগে আমার। আরও একটা আছে, ওটা একটু বেশি ভালো, তো ওটা এখনও বের করিনি, ওটা থাক। তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নেবো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, নাকে আমার দাগ দেখতে পাচ্ছ এখানে একটা দাগ, নাকে একটা দাগ, তারপরে হচ্ছে হাতের এখানে একটা দাগ হয়েছে, এই যে এদিকে একটা এই যে দাগ হয়েছে, এই হাতে দাগ হয়েছে, এই যে এই যে। তো এরকম অনেকগুলো, সবথেকে সুন্দর এই যে নাকেরটা, আর এখানেও একটা হয়েছিল, এটা বেশি একটা লাগেনি। তো এগুলো হচ্ছে কালকে মাছ ভাজতে গিয়ে আমার তেল ছিটে এসছে, তেল এত জায়গায় ছিটে এসে এরকম দাগ হয়েছে, নাকের মধ্যে দাগ, দেখতে খুব বাজে লাগছে। তো এইভাবে হচ্ছে মানে তেল ছিটে আমার এতটা সৌন্দর্য আরও মানে বাড়িয়ে তুলেছে, এই হচ্ছে কথা। তো চলো জানলাগুলো বন্ধ করি। আর এখন 3টেও বাজেনি, না বলছি হ্যাঁ পাক্কা 3টেই বাজে বলতে গেলে। তো চলো জানলাগুলো বন্ধ করি, একটু রেস্ট নিই, তারপরে চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে সন্ধেবেলা। তো মুড়ির ড্রামটাতে মুড়ি প্রায় শেষ হয়ে এসছে, তো ওই একটু ছিল সেটাকে বের করে নিচ্ছি। আর মুড়ি নিয়ে এসছে, তো সেটাও ঢালবো, সেই জন্য আর কি ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি। আর চাও বসালাম, সবাইকে এখন হচ্ছে চা দেবো, তার সাথে একটু পাউরুটি সেঁকে নেবো, পাউরুটি রয়েছে, তো সেটাই সবাইকে এখন দেবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এতটুকুই, টাটা।